এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সুজিত চট্টোপাধ্যায় রয়েছি আপনাদের সঙ্গে। এই মুহূর্তে রয়েছি বাংলার কৃষক আন্দোলনের ঐতিহাসিক যে সংযোগস্থল সিঙ্গুর, যে সিঙ্গুরকে কেন্দ্র করে গোটা বাংলা থেকে গোটা ভারতবর্ষে ছড়িয়ে পড়েছিল যে কৃষক আন্দোলন, সেই কৃষক আন্দোলনের এক মূল ভিত্তিভূমি যে জায়গা সিঙ্গুরের, সেই বাজেমেলিয়াতে এই গোপালনগরে এই মুহূর্তে রয়েছি। 25শে সেপ্টেম্বর 2006 সাল, ঠিক আজকের দিনেই রাজকুমার ভুল সিঙ্গুর আন্দোলন তখন তুঙ্গে, এবং সেই সময় এক ঘটনার পরিপ্রেক্ষিতে রাজকুমার ভুলের যে মৃত্যু হয়েছিল, সেই মৃত্যু বাংলার কৃষক আন্দোলনের দাবানলের সৃষ্টি করেছিল। আজ সেখানে দাঁড়িয়ে রয়েছি যেখানে রয়েছেন এই কৃষক আন্দোলন, যার নেতৃত্বে গড়ে উঠেছিল সেদিন, সেই বেচারাম মান্নার কাছে। বেচারাম মান্না আপনি অত্যন্ত পরিচিত মুখ বাংলার রাজনীতিতে। আজকের সেই দিনটি আমরা জানি যে বাংলার কৃষক আন্দোলনকে অনেকটা দূর বিস্তৃত করে দিয়েছিল। দেখুন, সিঙ্গুর আন্দোলন কৃষকদের অধিকার রক্ষার আন্দোলনের প্রথম ভিত্তিভূমি, এবং হোমাগ্নির আগুনটা সিঙ্গুর থেকেই আমরা জ্বালিয়েছিলাম, এবং তার সেই ঐতিহাসিক আন্দোলনের প্রথম শহীদ আমাদের রাজকুমার ভুল 26শে সেপ্টেম্বর রাতে প্রচণ্ড মার খাওয়ার পর হামাগুড়ি দিয়ে ঝাঁক করে বাড়ি পৌঁছেছিল। ভোর রাতে অর্থাৎ 26 তারিখে মারা যায়। তার স্মৃতির উদ্দেশ্যে প্রতি বছরই আমরা ঠিক আজকের এই দিনটাতে জমায়েত হয়ে তাকে শ্রদ্ধা জানাই। তার পরিবারের, তার মা রয়েছেন, একমাত্র পুত্র ছিল রাজকুমার ভুল, তার মা মিনা ভুল আমার সাথে রয়েছে। প্রতি বছরই আমরা এখানে আসি। তবে আমরা সেই আন্দোলন সারা পৃথিবীব্যাপী বিস্তীর্ণ লাভ করেছিল, তারপর নন্দীগ্রাম এসেছিল, এই ইতিহাস আমরা জানি। কিন্তু বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকার যে নয়া কালা কৃষি আইন যে পাস করিয়েছে, এটা আমাদের কাছে, কৃষকদের কাছে অত্যন্ত বেদনাদায়ক এবং বিপজ্জনক। এই দেশে 100% নাগরিকের মধ্যে 86% নাগরিক হচ্ছে কৃষক। এই দেশে প্রায় 14 কোটি মানুষ, পরিবার আছে যারা কৃষির সাথে ভিত্তি করে চলে। আজকে তাদের আত্মহত্যার পথকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। আপনি বললেন বিপজ্জনক এবং আত্মহত্যার পথে ঠেলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, ঠিক কী কারণে এটা বলছেন? তার কারণ এই আইনে, অত্যাবশ্যক কৃষিপণ্য আইন, এই আইনে সেখানে কৃষকের যে অধিকার, কৃষকের যে সহায়ক মূল্যের যে নির্ধারণ, তার মধ্যে থাকবে না। সম্পূর্ণ পুঁজিবাদী, মজুতদার, কালোবাজারিদের হাতে এগুলো নিয়ন্ত্রণ হবে। মজুতদারদের মজুতের পরিমাণ কোনো নিয়ন্ত্রণ থাকবে না। দেশ বিদেশে নিয়ে জানার ক্ষেত্রে কোনো নিয়ন্ত্রণ থাকবে না। খাদ্য সংকট ঘটবে, কৃষক দাম পাবে না। সাধারণ মানুষকে পুঁজিবাদীদের হাতে কৃষিপণ্য চলে গেলে বেশি মূল্যে খেতে হবে। এটা আমাদের কাছে একটা বিপজ্জনক। আর চুক্তি চাষ এটা ভয়ঙ্কর আমাদের মনে করিয়ে দিয়েছে। আমরা যখন ছোট ছিলাম আমাদের ঠাকুরদাদের কাছে গল্প শুনেছিলাম নীল চাষ, সেই নীল বিদ্রোহের কথা আমরা শুনেছিলাম। আজকে সেই চুক্তি চাষের মধ্যে কৃষক আজকে ক্ষেত মজুরের পরিণত হবে। কৃষকের অধিকারকে আজকে কেড়ে নেওয়া হচ্ছে। এবং জেনে রাখবেন, চুক্তি চাষের মধ্য দিয়ে সমগ্র কৃষি পণ্য আজকে পুঁজিপতিদের হাতে চলে যাবে। সেটাই নরেন্দ্র মোদী চাইছেন। তার কারণ হচ্ছে এই সরকার, আমরা দেখেছি 14 সাল থেকে মানুষের কিছু উপকার করেনি। এই কেন্দ্রীয় সরকার বেকার যুবকদের জন্য করেনি। কৃষকের রাসায়নিক সার, কীটনাশক, ঔষধ, কৃষি যন্ত্রপাতির দাম বাড়িয়েছে। ঋণ মুকুবের প্রতিশ্রুতি দিয়েও পালন করেনি, এবং ঋণের সুদও তারা কমায়নি। তাই তারা মানুষের কাজ করেনি। আজকে কৃষকদেরও তারা কখনো বন্ধু হতে পারে না। যে সিস্টেম আজকে চালু করেছে, যে আইন, তার বিরুদ্ধেই আমরা রাস্তায় নেমেছি। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে অভিযোগ, এবং অমিত শাহ এটা বারবার করে অভিযোগ করেছেন যে কেন্দ্রীয় সরকারের যে কৃষকদের জন্য যে
তারা পেনশনের ব্যবস্থা করেছেন, সেই ব্যবস্থাটা পশ্চিমবঙ্গ সরকার নেয়। পেনশন মানে হচ্ছে মানে তাদেরকে 6,000 টাকা করে যে দেওয়া হবে সেটা পশ্চিমবঙ্গ সরকার মেনে নেয়নি, এবং যেদিন মেনে নেবে তার 72 ঘন্টার মধ্যে ব্যাংক অ্যাকাউন্টে পড়বে। কি বলবেন? দেখুন, এটা সম্পূর্ণ ওদের ভাঁওতা। তার কারণ ওরা বলেছিল 2 কোটি বেকারের চাকরি দেবো বছরে, দিতে পারেনি। গরিব মানুষকে কালো টাকা উদ্ধার করে এনে বলেছিল যে 15 লক্ষ টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে গরিব মানুষের ঢোকাতে পারেনি। আজকে সমস্তটাই একটা মিথ্যা ভাঁওতার ওপর চলছে। সবচেয়ে বড় কথা, যে দেশের প্রধানমন্ত্রী বলেন যে ঘন্টা বাজালে, হাততালি দিলে, প্রদীপ জ্বালালে, আবার রাত্রে লাইট নেবলে যেখানে করোনা চলে যাবে, যে দেশের বিজেপির নেতারা বলেন গরুর দুধে সোনা পাওয়া যায়, যে দেশের বিজেপির নেতারা বলেন গোমূত্র সেবন করলে করোনা ভালো হয়ে যায়, সেই বিজেপি নেতাদের প্রশ্নের উত্তর আমরা দিতে রাজি নয়। তারা মানুষের কল্যাণ সাধনের জন্য কিছু করেনি, আর বাংলার জন্য তো তারা কিছু করেইনি। আজকে কৃষকের কথা বলছে, আজকে আমফান ঝড়, বুলবুলের ঝড়, তাদের প্রাপ্য টাকা আমাদের ক্ষতিপূরণ দেয়নি। আজকে কৃষকের ব্যাপক ক্ষতি হয়েছে। 130 বছরের ইতিহাসে পরিবেশবিদরা বলছেন, বিশেষজ্ঞরা বলছেন এইরকম ঝড় কোনোদিন হয়নি। সেই ঝড়ে আজকে কৃষক তছনছ। সেখানে মমতা এত অভাব সত্ত্বেও আমাদের জননেত্রী আজকে তাদের কৃষকদের পাশে দাঁড়িয়েছেন, কিন্তু প্রধানমন্ত্রী ঘুরে দেখে গেল তার হৃদয় বাংলার জন্য ভাঙেনি, অন্য রাজ্যের জন্য ভেঙেছে। আপনি গোটা বাংলার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে কৃষক এবং ক্ষেতমজুর সংগঠনের সবচেয়ে শীর্ষ নেতা, এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি বলছেন যে যখন আমরা 2006 সাল ওই সময়টায় দেখেছিলাম, সেই সময় আপনার টাটা মানে পুঁজিবাদীদের বিরুদ্ধে মানে আপনারা লড়েছিলেন। আজও বলছেন যে কৃষি পুঁজিবাদের দিকে মানে এটাকে তারা ধরে নিয়েছে, এবং যে কারণে কৃষক আত্মহত্যার ঘটনা হবে। তাহলে কি গোটা বাংলা জুড়ে আগামী দিনের আপনাদের আন্দোলন কি সেই দিকেই, মানে কৃষক আন্দোলন, না এটা পুঁজিবাদের বিরুদ্ধে আন্দোলন? আমরা তখনও বামপন্থী সরকার জোর করে জমি অধিগ্রহণের বিরুদ্ধে আমরা লড়াই করেছিলাম, এসিজেডের বিরুদ্ধে লড়াই করেছিলাম। এখন কৃষকের শুধু সর্বনাশ নয়, সাধারণ মানুষের সর্বনাশ। আমরা গ্রামের বাজারে হাটে কৃষকের সাথে খরিদ্দার যারা সাধারণ মানুষ, একটা দর কষাকষির সুযোগ থাকত। কিন্তু পুঁজিবাদীদের হাতে যখন কৃষি পণ্যর নিয়ন্ত্রণ চলে যাবে, তখন বিগ বাজারের কাঁচের শোকেসে বাঁধাকপি পাওয়া যাবে, ফুলকপি পাওয়া যাবে। তাদের রেট যদি 100 টাকা হয়, সেখানে জনগণের দর কষাকষি করার কোনো সুযোগ পাবে না। এর বিরুদ্ধেই আমাদের লড়াই। আর যেটা চেষ্টা করেছিল তৎকালীন সিপিএম সরকার, কেন্দ্রে সিপিএম সমর্থিত ইউপিএ সরকার চেষ্টা করেছিল এসিজেড চালু করবার, যে এসিজেডের উপনিবেশ তৈরি করা, কোনো নিয়ন্ত্রণ থাকবে না, ভারতবর্ষের কোনো আইন লাগু থাকবে না। আমরা মনে করছি সেই এসিজেডের প্রথম ধাপ হিসাবে এই চুক্তিভিত্তিক পুঁজিবাদীদের যে চাষের নিয়ন্ত্রণের যে আইন, এটা আমরা মনে করি সাধারণ মানুষের ক্ষেত্রে একটা ভয়ঙ্কর, এবং আস্তে আস্তে দেশকে পরাধীনতার দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আপনিও কি তাই মনে করেন? আপনার বক্তব্য আজকের দিনে কি বলবেন? বেচা যা বলছে তাই ঠিকই বলছে। আমার ছেলে আইন মানছে, আমার ছেলে চলে গেছে, কিন্তু আমার এই আইনীতি আমার থাকতে হবে, আর যা হবে আমার ইয়েতেই হবে, এই আইনীতি মানব। আমরা কয়েকদিন ধরেই মাঠে নেমে আন্দোলন করছি। যখন বিল পেশ করে 16 তারিখে আমরা জমির আলে নেমেছি, 3500 জমির আলে নেমে আমরা প্রতিবাদ করেছি, এবং গত পরশুদিন সারা রাজ্য জুড়ে অবস্থান বিক্ষোভ হয়েছে। গতকাল সারা দিন ধরে আমরা অবস্থান বিক্ষোভ করেছি। 69 জন কৃষক রক্ত দিয়ে কৃষকের কালা এই আইন কেন্দ্রীয় সরকারের আমরা মানছি না, সেটা আমরা রক্ত দিয়ে লিখে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি, এবং তার সাথে সাথে আমরা সেই আইনকে কৃষকরাই কলকাতার রাজপথে পুড়িয়েছি। আমাদের এখন কাজ সিঙ্গুর আন্দোলন যেরকম মানুষকে আমরা বুঝিয়েছিলাম ক্ষতি কোথায় হতে পারে, ঠিক এই সপ্তাহ ভোরব্যাপী সারা পশ্চিমবাংলার প্রতিটি গ্রাম গঞ্জে আমাদের কৃষক ক্ষেতমজুরদের, কৃষক নেতারা
এই ভয়ঙ্কর পরিস্থিতির কথা বুঝিয়ে কৃষককে সংগঠিত করে আগামী দিন ঠিক সেরকম সিঙ্গুর এবং নন্দীগ্রামের আন্দোলনে সর্বস্তরের মানুষকে অংশগ্রহণ করিয়েছিলাম, সেটা আমরা করাবো। এবং এটা আমরা মনে করি যে ভারতবর্ষের বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলো তারাও আন্দোলন করছে এবং আমরা দেখেছি তাদের শরিক দলের মন্ত্রীরা পদত্যাগ করছেন। এখন শরিক দলের লোকেরাও বলছে বিল বাতিল হোক। অর্থাৎ এই মুহূর্তে রাজনীতিতে বিজেপি এক ঘরে, অন্য রাজনৈতিক দলগুলো এই কৃষির বিল নিয়েই তারা রাস্তায় নেমেছে। আমরাও পশ্চিমবঙ্গে আমরা কিষাণ খেত মজদুর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা রাস্তায় রয়েছি, কৃষকের পাশে রয়েছি। এই আইনকে আমরা মানছি না এবং নিশ্চিতভাবে আগামীকাল দল সিদ্ধান্ত নেবে পরবর্তী আন্দোলনের কী পদক্ষেপ হতে পারে। আপনারা শুনলেন বিস্তৃতভাবে যে কীভাবে বেচারাম মান্না এই আন্দোলন এবং সেই থেকে এটা কতটা বিস্তৃতি পাবে তার কারণ হচ্ছে বিতর্কিত কৃষি বিলকে কেন্দ্র করে ইতিমধ্যে গোটা দেশের রাজনীতি কিন্তু উত্তাল হয়েছে। উত্তর ভারত থেকে মধ্য ভারতের দিকে ক্রমশ এই আন্দোলন কিন্তু ক্রমশ এগিয়ে চলেছে এবং ভারতীয় জনতা পার্টি এর সাপেক্ষে প্রত্যেক দিনই তারা যা বলছেন সেই বিষয়গুলোকে নিয়ে কিন্তু রাজনৈতিকভাবে একটা বিতর্ক এবং বিশ্লেষণের মধ্যে দিয়ে আমরা রয়েছি। এই মুহূর্তে রয়েছি কামারকুণ্ডু আর ঠিক সিঙ্গুর দুটো রেল স্টেশনের মাঝামাঝি জায়গায়। সেইখানে আমরা একটু কথা বলে নেব হচ্ছে ভারতীয় জনতা পার্টির সঙ্গে। এখানে রয়েছেন গৌতম মোদক, যিনি জয়ী হয়েছেন গ্রাম পঞ্চায়েতের সদস্য এবং হচ্ছে এই গ্রাম পঞ্চায়েত 2 নম্বর সিঙ্গুর গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা এবং ভারতীয় জনতা পার্টির মণ্ডল সভাপতি এবং বেশ কয়েকজন তার সাথে রয়েছেন যারা এখানে কৃষক হিসাবে তারা চিহ্নিত। আমরা একটু জেনে নেব। আমি প্রথমে আপনার কাছ থেকে গৌতমবাবু, এই যে কৃষি বিল, যে বিলটাকে কেন্দ্র করে গোটা ভারতবর্ষে কিন্তু এখন রাজনৈতিক পরিস্থিতি যথেষ্ট ঘোলাটে হয়ে উঠেছে, এরকম একটা পরিস্থিতিতে কৃষি বিল এই কৃষকের জন্য বা সিঙ্গুরের পার্টিকুলারলি সিঙ্গুরের কৃষকের জন্য কতটা উপকার করবে? দেখুন, প্রথম কথা বলতে হয় শুধু কৃষি বিল নিয়ে না, এই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, কেন্দ্রীয় সরকার যা যা প্রকল্প করেছে সেই ক্ষেত্রেই উনি বিরোধিতা করেছেন, শুধু কৃষি বিল না। দেখুন, আপনি নর্মালি জিএসটি তিনি ভোগ করছেন, অথচ জিএসটির বিরোধিতা করেছিলেন। আজকে আয়ুষ্মান ভারত থেকে আরম্ভ করে এই প্রকল্পগুলো পশ্চিমবঙ্গে চালু করতে দেননি, আজকে বলছেন উনার হাতে টাকা দিলে চালু করতে দেবে। তো কৃষি বিলটাও তাই। আমি চ্যালেঞ্জ করে বলছি, মমতা ব্যানার্জি নিজে বুকে হাত দিয়ে বললে উনি স্বীকার করবেন কৃষি বিলটা ঠিক আছে। যেহেতু উনার হাত দিয়ে টাকাটা বন্টন হবে না বা উনার হয়তো কোনো লাভ হবে না, ওনার দালালদের কোনো লাভ হবে না, তার জন্য উনি এর বিরোধিতা করছেন। তাহলে আপনি বুঝিয়ে দিন ঠিক কোন জায়গাটা এখানকার কৃষকের লাভ হবে? দেখুন, কৃষকের লাভ বলতে প্রথম কথা সিঙ্গুর নিয়ে বলতে গেলে আজকে উনি কি করেছেন, 1000 একর জমি যেটা টাটা শিল্প আসতে চলেছিল, সেই টাটা শিল্পটাকে তিনি তো বন্ধ করলেনই, জমিটিকে চাষ উপযোগী করবেন বলেছিলেন। সর্ষে ছড়িয়ে গেছেন, সর্ষের মধ্যে তৃণমূলের ভূত গজিয়ে গেছে, কিন্তু চাষ হয়নি। উপকার কিভাবে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কেই জানাতে চাই। আজকে ধরুন যে চাষিরা ঋণ নিয়ে চাষ করছে, চাষ করার পর তার চাষে ক্ষতি হচ্ছে বা তারা যখন দালালকে তার প্রোডাক্টটা বিক্রি করতে যাচ্ছে, তখন দেখা যাবে যেমন আলু বিক্রি হয়েছে চাষিদের ঘর থেকে 11 টাকা কেজি, আজকে সেই আলু আমরা কিনছি 35 টাকা কেজি। তাহলে মাঝখানে কারা টাকাটা পেল? দালালরা টাকাটা পেল। এই নতুন কৃষি আইনে বলা হচ্ছে যে শিল্পপতিরা ডাইরেক্ট চাষিদের সাথে যোগাযোগ করবে, চাষিদের জমিটা লিজ নেবে, চাষিদের সঙ্গে একটা টাকার রফা হবে। তাহলে কি হচ্ছে, আমাকে কোনো হেডেক নিতে হলো না, আমার জমিটা চাষ হলো, তারা তাদের প্রোডাক্ট নিয়ে চলে গেল, আমি আমার একটা মূল্য পেয়ে গেলাম। উপরন্তু এই যে চাষিরা ওই জমিতে কাজ করবেন, কাজের জন্যও আলাদা পয়সা সেই কোম্পানি পে করবে। তাহলে আমার যদি কৃষি থেকে ডাইরেক্ট ফ্যাক্টরি হয়, তাহলে জিনিসের দামটা সঠিকভাবে কৃষকরা পাবে। তার সঙ্গে কি হচ্ছে, আমার ইন্ডাস্ট্রি যারা আছে তাদেরও মালের দামটা কমবে। কিন্তু এই যে শিল্পপতি বা যারা, তারা তো হচ্ছে খুব বড় বড় কোম্পানি, তারা সরাসরি, অর্থাৎ আপনারা বলছেন বড় বড় কোম্পানিগুলো সরাসরি কৃষকের কাছে আসুক, এটাই আপনারা বলতে চান? একদমই তাই। বড় বড় কেন, ছোট কোম্পানি, মাঝারি গোছের কোম্পানি, হলদিরামকে কি বলবেন, বিশাল বড় কোম্পানি বলবেন, মাঝারি গোছের কোম্পানি বলবেন। তো এই ধরনের কোম্পানিগুলো যদি আজকে চাষিদের সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ করে তার থেকে যদি মালটা কেনে, তাহলে অসুবিধা কোথায়? অসুবিধা একটা জায়গাতেই, মাঝখানে যে দালালগুলো যারা পয়সা দিয়ে তৃণমূলকে ভোট করায়, যারা পয়সা দিয়ে তৃণমূলের ভোট চুরি করায়, তাদের সমস্যাটা হচ্ছে, আর কোনো অসুবিধে নেই। আমি
এখানে কথা বলবো আপনার সাথে একটু। আপনার তো টাটা প্রজেক্টের সময় আপনার জমি সেখানে ছিল, আপনি স্বেচ্ছায় দিয়েছিলেন, তাই তো? স্বেচ্ছায় দিয়েছিলেন। এই মুহূর্তে তো সেখানে ফ্যাক্টরি উঠে গেছে, সেখানে আপনি কি চাষ করতে পারছেন? ব্যাপারটা হচ্ছে যে জমিটা চাষযোগ্য করে দেওয়ার কথা ছিল 6 সপ্তাহের ভেতরে। হাইকোর্টের যখন একটা রায় হলো বা সুপ্রিম কোর্টে যখন রায় হলো যে 6 সপ্তাহের ভেতরে জমি চাষযোগ্য জমি ফেরত দেওয়ার কথা ছিল। এখন আপনারা যেতে পারেন, দেখতে পারেন বেনাবন হয়ে পড়ে আছে। কিছু জমি চাষযোগ্য হচ্ছে, বাকি জমি সমস্ত বেনাবন হয়ে পড়ে আছে। সেই জমিতে ইট পাথর কংক্রিট সমস্ত পড়ে আছে, চাষ করার যাবে না। আমার যা পজিশন হয়েছে, এখন চাষ করতে হলে ওই জমিতে প্রচুর টাকা খরচা করতে হবে। কিন্তু আমাদের বক্তব্য ছিল যে 6 সপ্তাহের ভেতরে আমাদের জমি ফেরত দেবে। কিন্তু আজকে কতদিন হয়ে গেল দেখুন, সেই চাষযোগ্য জমি আমাদের ফেরত দেয়নি। তা চাষ এমনি পড়ে আছে জমি, তাহলে আমার কি লাভটা হলো? না হলো শিল্প, না হলো চাষ। চাষ তো একটা শিল্প, সেটাও মার খেলো। তা এই জায়গায় অবস্থা আজকে যে ভারত সরকার, আজকে যে গভর্নমেন্ট সেন্ট্রালে যে বিজেপি সরকার আছে, উনি যে বলছেন যে চাষের ভালো হবে, আমরা স্বীকার করছি যে ভালো হবে। ভালো হবে কি খারাপ হবে সেই বিষয়টা এই মুহূর্তে আমরা বুঝতে পারছি না। যতক্ষণ না প্রয়োগ হবে, যতক্ষণ না জিনিসটা প্রয়োগ হবে, তাহলে আমরা চাষিরা বুঝতে পারবো যে ভালো কি মন্দ। কিন্তু আমার মত বলে সেন্ট্রাল সরকার যে পদক্ষেপগুলো নিচ্ছে সেগুলো কিন্তু তার প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি, ভালো হচ্ছে। যেমন ধরুন 3 তালাক যে উঠলো, এটা কি ভালো হয় না? সার্জিক্যাল স্ট্রাইক, এটা কি ভালো হয় না? আজকের যে 6টা আমাদের নিয়ে এনেছে, এই আমাদের ভারত সেন্ট্রালের যে মিলিটারি ম্যান, এটা কি আমাদের ভারত হয় না, ভালো হয় না? আমাদের যে এই আমাদের 8,000 টাকা করে দেবের ঘোষণা করেছিল, সেটাও কিন্তু আমাদের পশ্চিমবাংলা সরকার নিলেন না। সেটা কি চাষিদের ভালো হতো না? তাহলে এই জিনিসগুলো আমার যতক্ষণ না প্রয়োগ হচ্ছে আমাদের কাছে, তখন ভালো কি মন্দ আমরা বলতে পারছি না। আশা করছি, যেমন দেখুন বিধবা বিবাহ, সতীদাহ প্রথা, রাজা রামমোহন রায় সতীদাহ প্রথা চালু যখন করে, তাকে অনেক ফ্যাসাদ নিতে হয়েছিল, অনেক তাকে ত্যাগ স্বীকার করতে হয়েছিল, বহু মানুষ এক জায়গায় গেল। বিধবা বিবাহ যেমন আমাদের বিদ্যাসাগর মহাশয় কত ত্যাগ স্বীকার করেছে, কত তার যন্ত্রণা হচ্ছে, এখন টিভিতে দেখছেন আমরা। তা সেগুলো ভালো ফল পেয়েছি আমরা। মোদী সরকার যদি এটা প্রয়োগ করতে পারে, আমাদের কাছে যদি ভালো হয়, চাষিদের যদি ভালো হয়, বলতে আপনারা যাতে মানে আয় আপনাদের বাড়ে। হ্যাঁ, এটা তো ভালো আয় তো হবে আমাদের। কখনো বন্যা, কখনো খরা, কখনো কীটনাশক খেয়ে নিচ্ছে চাষিদের, চাষিরা মার খেয়ে যাচ্ছে। কম দামে আলু বলুন, সবজি বলুন, যাই বলুন বিক্রি করছে, ফেলে দিতে হচ্ছে অল্প যেমন দর, কাটার লেবার পাচ্ছে না, ফেলে দিতে, যেমন ঢ্যাঁড়স বলুন, যাই বলুন, এইগুলো ফেলে দিতে হচ্ছে। কিন্তু সেই অবস্থা যেন চাষিদের না হয়, এটা আমরা অনুরোধ করব। যে আইনটাকে প্রয়োগ করতে যাচ্ছেন, আশা করছি যেন ভালো হয়, এটা আমার মেন অনুরোধ। আপনারা কি চাষ করেন না চাষের জমিতে কাজ করেন? চাষ করি, তবে জমি আছে নিজে? হ্যাঁ, নিজস্ব জমি আছে। কৃষি বিলটা আদৌ কি এখন পর্যন্ত আমি তো ঠিক জানি না, তো এটা প্রয়োগ না হওয়া পর্যন্ত কিছু বোঝা যাচ্ছে না। যতক্ষণ না প্রয়োগ হচ্ছে ততক্ষণ পর্যন্ত কোনো সম্পর্কে কোনো কিছু বলা যাবে না। তবে আমি একটা চাই যে ফোরের রাজ যেন বন্ধ। কেন? ফোরের রাজ হলে আমাদের কাছ থেকে এই মধ্যসত্ত্বা, সেখান থেকে একটা মানে দালাল রাজ তৈরি হচ্ছে। তারা মানে আপনার জমিতে কতটা আলু আপনি লাস্টবার উৎপাদন করতে পেরেছেন? 250 প্যাকেট। সেটা কত দামে, মানে কত কেজি হচ্ছে? 250 প্যাকেট মানে 50 কেজি বস্তা, সেই হিসেবে 250 প্যাকেটে যা হয়। তাতে লাভ পেয়েছেন? হ্যাঁ, এবছর খানিকটা হলেও মানে কি পয়সা লাভ পাওয়া গেছে, কিন্তু গেল বছরেতে বহু টাকা আমাদের লোকসান হয়েছে। কেননা আমাদের এখানেতে এই ঝড়ে বৃষ্টি এতে বহু টাকা, আমাদের প্রায় অর্ধেকের বেশি টাকা আমাদের লস হয়েছে। এই যে যারা ফোরে বা যাদের আপনারা বলছেন মধ্যবর্তী জালু ব্যবসায়ী, তারা কি এতদিন আপনাদেরকে কোনোভাবে পাশে দাঁড়ায়নি? এটা কোনোদিনই আমাদের পাশে দাঁড়ায় না। ফোরেরা তো আমাদের পাশে কোনোদিনই দাঁড়ায় না এবং দাঁড়াবেও না। তারা চায় মানে তারা একটা মাঝখান থেকে লাভ তুলবে। এইটা যদি সরাসরি কোনো শিল্পপতি যদি মালটা আমাদের কাছ থেকে যদি কেনে, তাতে নিশ্চয়ই আমরা উপকৃত হব। আপনাদেরও তাই মত? হ্যাঁ, আমারও তাই মত। নরেন্দ্র মোদী এই সমস্ত মানে এখন পর্যন্ত যে সমস্ত নীতি নিয়েছেন, হ্যাঁ, সবগুলি আমরা সুফল পেয়েছি। আশা করি কৃষি বিল যদি ইমপ্লিমেন্ট হয়, অবশ্যই কৃষকরা মানে লাভবান হবে এবং আশা করি ভবিষ্যতে তারা উন্নতি করতে পারবে। আমরা শুনলাম যে এই অঞ্চলে যে 2 নম্বর
সিঙ্গুর যে পঞ্চায়েত, সেই পঞ্চায়েতের আমরা বক্তব্য শুনলাম। বক্তব্য থেকে একটা জিনিস কিন্তু খুব পরিষ্কার যে কৃষি বিল এটা যদি ঠিক মতো লাগু হওয়ার পর অনেকটা বোঝার তাদের ক্ষেত্রে সুবিধা হবে যে সত্যি তাদের আয় তাদের দ্বিগুণ হচ্ছে কিনা। কিন্তু কিছু বিলের তারা উপকারিতা রয়েছে, আপনারা স্পষ্ট সেটা শুনতে পেলেন। আমরাও দেখব যে এই বিষয়টাকে নিয়ে যেহেতু একটা রাজনৈতিক লড়াইয়ের দিকে এখন এই মুহূর্তে চলে গেছে, সেই রাজনৈতিক লড়াইয়ে 2021 বিধানসভা ভোট আছে। এটা তো এই কৃষিটা কিন্তু একটা রাজনৈতিক লড়াই। আপনি ভেবে দেখুন 2006 থেকে যে কৃষক আন্দোলন তৃণমূল শুরু করেছিল সিঙ্গুরে, তার কিন্তু একটা রাজনৈতিক তারা কিন্তু লাভ পেয়েছিল। সিঙ্গুর নন্দীগ্রাম ও 2011-তে ক্ষমতার পরিবর্তন। এই ক্ষেত্রেও একটা বিলটা যেহেতু বিতর্কিত, ভারতীয় জনতা পার্টিকে কি একটু ব্যাকফুটে নিয়ে যাচ্ছে? একদমই না। আমি বলছি ভারতীয় জনতা পার্টি 2021-এ ক্ষমতায় আসছে। মমতা ব্যানার্জি এবং তার দলের ঘোলা জলে মাছ ধরাটা একটা অভ্যাসে পরিণত হয়েছে। আমাকে বলতে পারবেন মমতা ব্যানার্জি নিজের কি স্ট্যান্ড আছে এই রাজ্যটাকে নিয়ে? আদৌ তিনি রাজ্যটাকে বিক্রি করে দিয়েছেন কিনা এটা হয়তো আমাদেরকে ক্ষমতায় 2021 আসার পর দেখতে হবে। তিনি কি করেছেন পশ্চিমবঙ্গের জন্য? নীল সাদা রংটা করেছেন তার ভাইপোর দোকান থেকে রং কিনে এনে, এর থেকে বেশি কি করেছেন? বিজেপি ব্যাকফুটে যাচ্ছে না। আমরা ভারতবর্ষকে বিশ্বের দরবারে 1 নম্বরে নিয়ে আসতে পারছি এবং আগামী দিনে বিশ্বের দরবারে 1 নম্বরেই আমরা আসবো। আমরা শুনলাম রাজনৈতিক দিক থেকে আগামী 2021-এর নির্বাচন সিঙ্গুরটাও খুব যথেষ্ট একটা গুরুত্ব পাবে। তার কারণ হচ্ছে একেবারেই কৃষিভিত্তিক এই অঞ্চল।